আচ্ছা, এবারে সবাই একবার বলো তো, পিডিএফটা কি দেখতে পাচ্ছ আর ভয়েস? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সবাই, সবার? ঠিক আছে, চলো বেশি আর ওয়েট করবো না, শুরু করা যাক। আজকে আমরা ইরিগেশন শুরু করছি। ইরিগেশনে অলরেডি আমাদের 6টা ক্লাস হয়ে গেছে, আজকে 7 নম্বর ক্লাস। এখানে কিছু এমসিকিউ করব, গুপ্তা গুপ্তা বইয়ের কিছু প্রশ্ন করব, ঠিক আছে? আর স্টেট এর কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করব এবং কিছু থিওরিও করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো আজকের যেটা আগের দিন ক্লাসে আমাদের বাকি ছিল, টাইপ অফ সয়েলের কিছু পার্ট ইরিগেশন ইঞ্জিনিয়ারিং থেকে যেগুলো আসে, কিছু কিছু পার্ট বাকি ছিল, সেই টাইপ অফ সয়েলটা একবার করে দেবো, ঠিক আছে? তারপরে আমরা কনজাম্পটিং ইউজ যে পার্টগুলো রয়েছে আমাদের, সে পার্টগুলো কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে? তো টাইপ অফ সয়েলের মধ্যে সর্বপ্রথম আমাদের আসছে যেটা এলুভিয়াল সয়েল, মোস্ট ইম্পর্টেন্ট একটা সয়েল। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে দেখো, এলুভিয়াল সয়েল মানে কি, আগে ডেফিনেশনটা বুঝে নাও। এলুভিয়াল, রেকর্ডিংটা চালু হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। দেখো, এলুভিয়াল সয়েল মানে হচ্ছে তোমার রিভারের মাধ্যমে ফ্লো হবে, মানে ফ্লোয়িং ওয়াটারের সাহায্যে যদি মাটি জেনারেট হয় এবং নদীতে এই মাটি পাওয়া যায়, মানে রিভারের মাধ্যমে ফ্লো হচ্ছে, বাই রিভার ফ্লো করবে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার কি গঙ্গা নদী, গঙ্গা নদী বইছে, সেখান থেকে মাটি গিয়ে নদীতে পড়লো এবং সেই মাটিটাকে আমরা কি বলবো, না আমাদের এলুভিয়াল সয়েল কিন্তু আমরা বলবো। ডেফিনেশনটা ক্লিয়ার? এক্সাম্পল হিসাবে আমি কি বলবো, গঙ্গা নদী, ঠিক আছে? গঙ্গা, গঙ্গা নদী, সেটা এই এলুভিয়াল সয়েলের মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসবে যে ইন্ডিয়াতে এই এলুভিয়াল সয়েল কত পার্সেন্ট আমরা দেখতে পাই? ইন্ডিয়াতে আমরা 28% এলুভিয়াল সয়েল দেখতে পাই। বাংলাদেশে কিন্তু 60-এর উপরে থাকে, ওইদিকে আমরা যাব না। আমরা ইন্ডিয়া, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়াতে এলুভিয়াল সয়েল কত পার্সেন্ট দেখা যায়, সেটা হচ্ছে আমাদের 28% কিন্তু এলুভিয়াল সয়েল আমরা দেখতে পাই। এবং এই যে এলুভিয়াল সয়েল, এটা কি হবে, বাই রিভারের মাধ্যমে ফ্লো হবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট এখান থেকে আমাদের জানতে হবে। ওকে, চলো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল। কি ব্ল্যাক সয়েল? এই ব্ল্যাক সয়েলকে আমরা আর কি বলি, ব্ল্যাক কটন সয়েলও কিন্তু বলা হয়, ঠিক আছে? এখান থেকে দেখো একটা ব্যাপার আমরা ক্লিয়ার, যে এই যে ব্ল্যাক কটন সয়েল মানে কালার কি হবে, ব্ল্যাক হবে, এটা কিন্তু একটা আমরা পেয়ে যাচ্ছি। আর এই যে কটন, ঠিক আছে, কটন, কটন মানে কি, কটন মানে আমরা যেটা জানি যে সুতি। তাহলে যে সয়েলে আমরা ভালো মতন করে সুতি তৈরি করতে পারবো, সেটাকে আমরা কি বলবো, ব্ল্যাক কটন সয়েল। এভাবে ডেফিনেশন বলা যায়, মানে এইভাবে কিন্তু প্রশ্ন তোমাকে এমসিকিউ দিতে পারে। আবার ঘুরিয়ে তোমাকে এইভাবে দিতে পারে, যে হয়তো বলে দেবে কেমিক্যাল ওয়েদারিং হওয়ার পর যে সয়েল জেনারেট হয় তাকে কি সয়েল বলে, তাকে কিন্তু ব্ল্যাক কটন সয়েল আমরা কিন্তু বলবো। তাহলে দ্বিতীয় নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, কেমিক্যাল, কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে? কেমিক্যাল ওয়েদারিং হওয়ার পর যে সয়েল জেনারেট হয় তাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলবো। এখানে যদি এক্সাম্পল বলে তাহলে এক্সাম্পল কি হয়ে যাবে, বেসাল্ট, বেসাল্ট, গ্রানাইট, ঠিক আছে? এই বেসাল্ট কি, গ্রানাইট কি, ট্রেপ কি, এগুলো সম্পর্কে আমরা যখন বিএমসি পড়বো তখন কিন্তু এগুলো সম্পর্কে পুরো ডিটেলস এর সাথে কিন্তু আমি ডিসকাশন করব। বর্তমান তুমি এইটুকু জেনে রাখো যে ব্ল্যাক কটন সয়েল মানে হচ্ছে কি, যে ব্ল্যাক কটন সয়েলের কালার কি হয়, না ব্ল্যাক কালারের হয়। কটন মানে সুতি, মানে যে সয়েল থেকে আমরা ভালো মতো করে কটন তৈরি করতে পারবো সেটাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলবো। আবার এটাকে এইভাবে ঘুরিয়ে তোমাকে বলতে পারে যে কেমিক্যাল ওয়েদারিং হওয়ার পর যে সয়েল জেনারেট হয় তাকে কি সয়েল বলা হয়, তাকে আমরা কি বলবো, ব্ল্যাক সয়েল তোমাকে দিয়ে দেবে অপশনে। আবার ব্ল্যাক কটন সয়েল তোমাকে দিতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা টার্ম দেবে। যদি ব্ল্যাক সয়েল দেয় তাহলে ব্ল্যাক সয়েল আমরা করবো, আর যদি ব্ল্যাক কটন সয়েল বলে তাহলে কিন্তু সেটাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলবো, ঠিক আছে? আবার তোমাকে এরকম বলে দেবে যে কেমিক্যাল ওয়েদারিং এর জন্য যেটা হয় সেখান থেকে 4টি অপশন দিতে হবে, এলুভিয়াল সয়েল, ব্ল্যাক কটন সয়েল, পিট সয়েল, মাস্ক সয়েল, তখন তোমাকে ব্ল্যাক কটন সয়েল বলতে হবে। এটা তো গেল 1 নম্বর। আবার এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন হয়তো তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক অফ ব্ল্যাক কটন সয়েল, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে ব্ল্যাক কটন সয়েল অলসো প্লে সয়েল, এটা লিখে দিচ্ছি একটা পয়েন্ট স্টার মার্ক দিয়ে, ব্ল্যাক কটন
soil is also clay soil। ক্লে সয়েল, এই ক্লে টার্মটা কিন্তু ব্ল্যাক কটন সয়েলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম। আবার দেখো এই যে ব্ল্যাক কটন সয়েলে কিন্তু আমাদের হাই সোয়েলিং হয়, হাই শ্রিঙ্কেজ হয়। তাহলে এই যে সোয়েলিং আর শ্রিঙ্কেজ, এই যে দুটো টার্ম, এটা কি, এটা হচ্ছে তোমার এই ব্ল্যাক কটন সয়েলের কিন্তু বেসিক প্রপার্টি। কি বেসিক প্রপার্টি? ঠিক আছে, কি শ্রিঙ্কেজ আর সোয়েলিং এই দুটো টার্ম হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি। কার না, এই ব্ল্যাক কটন সয়েলের বেসিক প্রপার্টি। তো এখান থেকে এতগুলো জিনিস আমাদের জানতে হবে। কিরকম তোমাকে প্রশ্ন দেবে এই পার্টটা থেকে? তোমাকে বলবে হোয়াট ইজ দ্য বেসিক প্রপার্টি অফ ব্ল্যাক কটন সয়েল। দিয়ে তোমাকে দিয়ে হাই সোয়েলিং, হাই শ্রিঙ্কেজ, নো শ্রিঙ্কেজ, নো সোয়েলিং, বা আরো কিছু দিয়ে দেবে। যখন তোমাকে যদি বলে হাই সোয়েলিং, হাই শ্রিঙ্কেজ, তাহলে সেই হাই সোয়েলিং এবং হাই শ্রিঙ্কেজের উপরে কিন্তু আমরা ক্লিক করবো। ঠিক আছে, এই হচ্ছে ব্ল্যাক কটন সয়েলের উপরে এত কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। দুটো সয়েল বললাম, দুটো সয়েল ক্লিয়ার কিনা বলো, রিপ্লাই করো তাড়াতাড়ি। মাইক্রোফোন অন করো, বলো সুস্মিতা, বুঝতে পেরেছো? যারা অফিসে থেকে ক্লাস করছো তারা মেসেজ করো, আর যারা অ্যাভেলেবল রয়েছে মাইক্রোফোন অন করে বলতে পারবে তারা রিপ্লাই করো। হ্যাঁ স্যার, বোঝা রামকৃষ্ণ, যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, এরপরে আমরা যে সয়েলটা পড়বো সেটা হচ্ছে কি লেটেরাইট সয়েল। কি লেটেরাইট? লেটেরাইট সয়েল, এই লেটেরাইট সয়েলটা কি? দেখো এখান থেকে লেটেরাইট মানে আমরা বুঝতে পারছি এই যে কালারটা হবে, কালারটা কি হবে? রেড কালার হবে। ঠিক আছে, আবার দেখো যে মাটির কালারটা রেড হয় সেটাকে আমরা কি বলবো? লেটেরাইট সয়েল। মানে একটা, এটা কোথায় বলো তো, মালভূমি অঞ্চলে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এই লেটেরাইট সয়েল। এই লেটেরাইট সয়েলে কি বেশি থাকে না, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনা অক্সাইডের পরিমাণ বেশি থাকে, যার কারণে এর কালারটা এই রেড কালারের হয়। তাহলে কি কি বললাম? আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড, আর একটা কি বললাম? অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, এই দুটো কিন্তু এই লেটেরাইট সয়েলের মধ্যে বেশি থাকে। তার কারণে এই দুটোর জন্য কিন্তু, এই দুটো অক্সাইডের জন্য আমাদের এই লেটেরাইট সয়েলের কালারটা কি হয়? রেড কালারের হয়। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে লেটেরাইট থেকে বলে দেবে যে রেড কালারটা হয় কিসের কিসের জন্য হয়, আয়রন অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য রেড কালার হয়। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা আসে। আর এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি পিট সয়েল। পিট সয়েল, যখন আমরা সয়েল মেকানিক্স পড়বো তখন তো আরো রয়েছে অনেকগুলো, মনে রাখার ক্যাপাসিটিও বলবো কিভাবে সয়েলের টাইপ গুলো মনে রাখবে। এখানে যে কটা ইম্পর্টেন্ট সেই কটা ইরিগেশন চ্যাপ্টারের উপরে সেটা তোমাদের বলে দিচ্ছি। পিট সয়েল কি? পিট সয়েল হচ্ছে তোমাদের শাকসবজির ওয়েস্টেজ থেকে যে সয়েলটা তৈরি হয় তাকে আমরা কি বলবো? পিট সয়েল। শাকসবজির ওয়েস্টেজ থেকে, তাহলে সেটাকে আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারবো? গার্বেজ, তাই তো? ওয়েস্টেজ হিসাবে আমরা গার্বেজ বলতে পারবো। তাহলে পিট সয়েলের উদাহরণ হয়ে যাবে গার্বেজ। আর আরেকটা রয়েছে সয়েল, যেটা হচ্ছে মার্ক সয়েল। কি মার্ক সয়েল? এই মার্ক সয়েলটা কি না, মার্ক সয়েল হচ্ছে তোমার সুয়েজ সয়েল যেটাকে বলা হয়। কি? সুয়েজ সয়েল। এই সুয়েজ সয়েলটাকে আমরা বলবো মার্ক সয়েল। মানে ড্রেন যখন একটা, ধরো এই একটা রয়েছে আমাদের ড্রেন, ঠিক আছে, এই ড্রেনটাকে আমরা যখন পরিষ্কার করব তখন এই ড্রেনের মধ্যে কি হয়? কালো কালো নোংরা বের হয়। ওই কালো কালো যে নোংরাটা বের হয় সেখান থেকে যে সয়েলটা তৈরি হয় সেটাকে আমরা বলবো কি? মার্ক সয়েল। ঠিক আছে, এরপরে আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমাদেরকে ভিটামিন। আরেকটা সয়েল রয়েছে যেটা হচ্ছে বেন্টোনাইট সয়েল। কি? বেন্টোনাইট সয়েল। এই বেন্টোনাইট সয়েলটা কি? দেখো, বেন্টোনাইট সয়েল হচ্ছে তোমার ভলকানিক আস্ক থেকে বেন্টোনাইট তৈরি হয়। এই বেন্টোনাইটের মধ্যে কি থাকে? হাই কোয়ালিটির মন্টোমোনোলাইট কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, হাই কোয়ালিটির মন্টোমোনোলাইট প্রেজেন্ট থাকে এই বেন্টোনাইট সয়েলের মধ্যে। এখান থেকে তোমাকে প্রশ্ন করবে যে হাই কোয়ালিটির মন্টোমোনোলাইট প্রেজেন্ট থাকে কার মধ্যে? বেন্টোনাইট সয়েল, মার্ক সয়েল, পিট সয়েল, লেটেরাইট সয়েল। তখন কিন্তু তোমাকে এই বেন্টোনাইট সয়েল কিন্তু ক্লিক করতে হবে বা অপশনে চুজ করতে হবে। এই হচ্ছে আমাদের সয়েলের কিছু পার্ট ইরিগেশনের উপরে। তো যে কটা বললাম, ছটা যে সয়েলের টাইপ বললাম, এক নম্বর কি বললাম আমি তোমাদেরকে? যে এলুভিয়াল সয়েল হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত কি বললাম? ব্ল্যাক কটন সয়েল।
তারপর হচ্ছে 3 নম্বর কি বললাম, 3 নম্বর বললাম লেটেরাইট সয়েল, 4 নম্বর বললাম পিট সয়েল, 5 নম্বর বললাম মার্ক সয়েল, আর 6 নম্বর কি বললাম বেন্টনেট সয়েল। এই 6টা সয়েল যে বললাম, এই 6টা সয়েলের কনসেপ্ট কি ক্লিয়ার হয়ে গেছে? একবার তাড়াতাড়ি রিপ্লাই করো। যারা রিপ্লাই করতে পারছো না তারা কিন্তু ওখানটা কমেন্টে দিয়ে মেসেজে কমেন্ট করো। মেসেজের চ্যাটের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, বলো স্যার এটা যদি বুঝতে না পারো। ব্যান্ডনের সয়েলটা একটু বলতেন। বেন্টনেট সয়েল, হ্যাঁ বেন্টনেট সয়েল হচ্ছে তোমার ভলকানিক আস্কটা এতে বেশি থাকে, মানে ভলকানিক আস্ক থেকে বেন্টনেট তৈরি হচ্ছে, সোজা কথা। ঠিক আছে, এখানটা আমি লিখে দিচ্ছি ভলকানিক আস্ক। ভলকানিক আস্ক থেকে তৈরি হচ্ছে আমাদের বেন্টনাইট সয়েল। ঠিক আছে, এই বেন্টনাইট সয়েলের মধ্যে কি হয়, হাই কোয়ালিটি মন্টোমোনালাইট থাকে, হাই কোয়ালিটির মন্টোমোনালাইট, এটা একটা মনে রাখতে হবে। এখানে লিখে দিচ্ছি হাই কোয়ালিটি মন্টোমোনালাইট থেকে থাকে, প্রেজেন্ট থাকে তার মধ্যে, এই বেন্টনেট সয়েলের মধ্যে ভলকানিক আস্ক থেকে বেন্টনেট সয়েল তৈরি হচ্ছে, এবং এই সয়েলের মধ্যে হাই কোয়ালিটির মন্টোমোনালাইট প্রেজেন্ট থাকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যখন সয়েল পড়বো তখন এটা সম্পর্কে আরো ডিটেলস আমরা এক্সপ্লেন করবো। ঠিক আছে, এতে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু ইরিগেশনের ক্ষেত্রে এইটুকু এখান থেকে জানলে হবে। ওকে, হ্যাঁ বোঝা গেছে, সুস্মিতাও বুঝতে পেরে গেছে। ঠিক আছে, চলো এরপরে আমরা নেক্সটের দিকে যাব। নেক্সট হচ্ছে কি কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার জিনিসটা কি আমরা একটু বুঝবো। আচ্ছা, কনজাম্পটিং ইউজ এটাকে আমরা কি বলি? এখন মেসেজ করছে জয়েন কিভাবে করব, ঠিক আছে ছাড়ো। কনজাম্পটিং ইউজ, কনজাম্পটিং ইউজ হচ্ছে সিইউ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কনজাম্পটিং ইউজ মানে কি বলতো, যে একটা গাছ কতটা জল নেবে। ধরো এই রয়েছে, এক মিনিট, ধরো এই রয়েছে আমাদের একটা গাছ, ঠিক আছে, এই গাছটা, এটা আমাদের রয়েছে জিএল, এই গাছটা কতটা জল নেবে সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি না কনজাম্পটিং ইউজ। ঠিক আছে, এই যে কনজাম্পটিং ইউজ, এটাকে আমরা আর কি বলতে পারি, এটাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন ইউজও কিন্তু বলা হয়। কি? ইভাপো ট্রান্সপিরেশন ইউজ। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে কনজাম্পটিং ইউজের অ্যাকচুয়াল ডেফিনেশন কি, আর ইভাপো ট্রান্সপিরেশন কথাটার মধ্যে দেখো দুটো টার্ম রয়েছে। ইভাপো ট্রান্সপিরেশন মানে কি, ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন, তাই তো? ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, ইভাপো ট্রান্সপিরেশন। তাহলে এখানটা দেখো নোটও রয়েছে সম্ভবত, দেখো কনজাম্পটিং ইউজ মানে কি বললাম, ইভাপো ট্রান্সপিরেশন, মানে ইকুয়াল সাইন দিয়েছি, যেটা কনজাম্পটিং ইউজ সেটাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন ইউজও কিন্তু আমরা বলবো। তাহলে এই যে ইভাপো ট্রান্সপিরেশন ইউজ বলতে কি বোঝায়, এইটাকে আমরা তাহলে কি হবে, ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন দুটোকে, আর তার সঙ্গে ইন্টারসেপশন, এইটা যদি করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ইভাপো ট্রান্সপিরেশন। বেসিক্যালি এই দুটো মনে রাখো, ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ইভাপো ট্রান্সপিরেশন। তাহলে দেখো এখান থেকে যে ডেফিনেশনটা খুব সহজভাবে বলছি, মনে রাখো গল্পের মতন, যে একটা গাছ বেড়ে ওঠার সময় যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন করছে, একটা গাছ এই ধরে একটা রয়েছে আমাদের গাছ, এই গাছটা বেড়ে ওঠার জন্য ইভাপোরেশনও করছে এবং ট্রান্সপিরেশনও কিন্তু করছে। এই যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন, এটাকে কিন্তু আমরা এক যেটুকু জলের প্রয়োজন হয় সেটাকেই কিন্তু আমরা বলছি কনজাম্পটিং ইউজ। ডেফিনেশনটা বোঝা গেল কিনা বলো, নাহলে আরেকবার রিপিট করবো। বোঝা গেছে? রিপ্লাই করো ভাই। আরেকবার পড়েন স্যার। আরেকবার বলবো, ঠিক আছে চলো। দেখো এই গাছটা রয়েছে, এই গাছটা বেড়ে ওঠার জন্য কি করবে, জল পান করবে, জল শোষণ করবে। এই জল শোষণ করার সময় এই গাছটা কি করবে, ইভাপোরেশন করবে, ইভাপোরেশন করবে এবং ট্রান্সপিরেশনও করবে, তাই তো? ইভাপোরেশন করবে, ট্রান্সপিরেশনও করবে। তো এই যে ইভাপোরেশন করছে আর ট্রান্সপিরেশন করছে, তার জন্য তো কিছুটা জলের তো দরকার।
গাছ যদি জল যদি পান না করে তাহলে ইভাপোরেশনও করতে পারবে না, ট্রান্সপিরেশনও করতে পারবে না। তো ট্রান্সপিরেশন এবং ইভাপোরেশন যখন হচ্ছে তার মানে জলটা পান করছে। তো ওই যে জলটা পান করছে এই ইভাপোরেশন বা ট্রান্সপিরেশনের জন্য যেটুকু জলের প্রয়োজন হচ্ছে সেটাকেই আমরা বলছি কনজাম্পটিং ইউজ বা ইভাপোরেশন, ইভাপো ট্রান্সপিরেশন ইউজ। বোঝা গেছে? আচ্ছা স্যার। সুস্মিতা বুঝতে পেরেছো? রামকৃষ্ণ বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তাহলে ইভাপো ট্রান্সপিরেশন কি জিনিস বলে দিলাম, আর তোমার কনজাম্পটিং ইউজও কিন্তু বলে দিলাম। এরপরে দেখো এই যে ইভাপো ট্রান্সপিরেশনের ডেফিনেশনটা তাহলে আমরা কিভাবে বলবো। ইভাপো ট্রান্সপিরেশনের ডেফিনেশনটা হচ্ছে এই যে কনজাম্পটিং ইউজ যেটা হলো, এই কনজাম্পটিং ইউজের জন্য যেটুকু রেনফল পরিপূর্ণ হলো, একটা গাছ বেড়ে ওঠার জন্য ইভাপোরেশন লস এবং ট্রান্সপিরেশন লস হচ্ছে। এই ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনকে একসঙ্গে আমরা কি বলবো, ইভাপো ট্রান্সপিরেশন। কনজাম্পটিং ইউজের ডেফিনেশন আর ইভাপো তোমার ইভাপোরেশন ট্রান্সপিরেশন কি বললাম, এবং এই ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন লস থেকে যে ডেফিনেশনটা আসছে সেটাকে আমরা কি বলবো, ইভাপো ট্রান্সপিরেশন। বোঝা গেছে? এখানটায় নোটেও কিন্তু তাই রয়েছে দেখো, কনজাম্পটিং ইউজ refers to the loss of water as a result of evaporation and transpiration from the crop area. In conjuncting use irrigation losses are net connected. ঠিক আছে, যেটা এখানটা নোটে লিখে দিয়েছি এখানটাও যা লিখে দিয়েছি সেটা কিন্তু পুরো পাতি বাংলায় ইজি ভাবে কিন্তু তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা যাব, ঠিক আছে, এরপরে আমরা কি যাবো যেটা, সেটা হচ্ছে কনজাম্পটিং ইরিগেশন। ঠিক আছে, কনজাম্পটিং ইরিগেশনটাকে আমরা কি বলি, সিআর হিসেবে শর্ট ফর্ম হিসেবে আমরা লিখি। তো সেইটা এখান থেকে যে ফর্মুলাটা আসে সিআর ইজ ইকুয়াল টু কি সি ইউ মাইনাস আর, এই আরসিটা হচ্ছে কি ইফেক্টিভ রেনফল। তাহলে এটাকে এই আরসি যে ইফেক্টিভ রেনফলটাকে আমরা কি বলতে পারি, টোটাল রেনফল মাইনাস সারফেস রান অফ, আর সেখান থেকে পার্কুলেশন ওয়াটার যেটা সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কি হয়ে যাবে, ইফেক্টিভ রেনফল কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো কনজাম্পটিং ইউজ যেটাকে আমরা সি ইউ বলছিলাম, ঠিক আছে, সেইটা বের করার কিন্তু তিনটে ওয়ে রয়েছে। কি কি প্রসেস রয়েছে, এক নম্বর হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক ট্রেডিং ইকুয়েশন রয়েছে, তোমার হার্গেভিয়াস ক্লিন এপেন ইভাপোমিটার, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ইকুয়েশন। ঠিক আছে, এই যে পার্মানেন্ট ইকুয়েশন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের মডার্ন মেথড। তিনটে তোমাকে বললাম, একটা হচ্ছে কি ব্লেন ক্রোডাল ইকুয়েশন, ঠিক আছে, আর একটা রয়েছে হার্গেভিয়াস হার্গেভিয়াস প্লেন এপেন ইভাপোমিটার, আর একটা হচ্ছে কি না পারমিয়ান ইকুয়েশন। এই যে পারমিয়ান ইকুয়েশন যেটা 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের মডার্ন একটা প্রসেস। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদেরকে আর একটু এইভাবে বুঝিয়ে দিই এখানটায়। ব্যাপারটা কি, ধরো এই রয়েছে আমাদের একটা গাছ, ঠিক আছে, এই রয়েছে একটা গাছ। তো গাছের নিচে এই পোর্শনটা আমাদের কি রয়েছে, ওয়াটার রয়েছে। তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা কি বলছি, রুট জোন। তাই তো, মানে গাছের শিকড় এখানটায় রয়েছে, শিকড়ের মাধ্যমে গাছ জলটা কি করছে, পান করছে। ঠিক আছে, এই যে রুট জোনটাকে আমরা কি দিই না স্মল দিয়ে দিয়ে কিন্তু ডিফাইন করা হয়। ঠিক আছে, এবং এখান থেকে তোর সিপেজ হলো বা ইয়ে হলো মাটির নিচে গ্র্যাভিটির মাধ্যমে জলটা মাটির নিচে কিছুটা যাচ্ছে। তো এই যে মাটির নিচে যতটুকু যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, মানে গ্র্যাভিটির জন্য জলটা নিচের দিকে যাচ্ছে। তাহলে কিছুটা জল মাটির নিচে চলে গেল, কিছুটা জল গাছ উপরের দিকে শোষণ করলো। তাহলে এই যে বাকি অংশটা পড়ে থাকছে, বাকি মানে এইখানটা যে জলটা পড়ে থাকছে, রুট জোনে যে জলটা থেকে গেল বা পড়ে থাকছে সেটাকে আমরা কি বলি, ফিল্ড ক্যাপাসিটি। সেটাকে আমরা কি বলছি, ফিল্ড ক্যাপাসিটি। তো এই ফিল্ড ক্যাপাসিটি থেকে কিছু আমাদের প্রশ্ন আসে। ফিল্ড ক্যাপাসিটিকে আমরা এফ দিয়ে ডিনোট করা হয়। এই ফিল্ড ক্যাপাসিটি মানে কি, ওয়েট অফ দ্য ওয়াটার, লিখে দিচ্ছি ওয়েট অফ দ্য ওয়াটার বাই ওয়েট অফ দ্য ড্রাই সয়েল, ওয়েট অফ দ্য ড্রাই সয়েল। তাহলে ওয়েট অফ দ্য ওয়াটার বাই ওয়েট অফ দ্য ড্রাই সয়েল সেটাকে আমরা কি বলছি, ফিল্ড ক্যাপাসিটি। এখান থেকে যে ফর্মুলাটা আসে, এই যে ধরো এইচ, এইচ কি জিনিস তোমাকে আমি বলছি, এইচ হচ্ছে এই যে ফিল্ড ক্যাপাসিটি, মানে এই রুট জোন থেকে গাছ কি করলো, জলটা পান করলো, কিছুটা গ্র্যাভিটির মাধ্যমে নিচে গেল, এবং এইখানটায় যে জলটা পড়ে থাকছে
সেটাকে আমরা কি বলছি, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে এই ফর্মুলা দাঁড়ায় এফ গামা ডি ইন্টু ডি। ডি মানে কি, এই যে স্মল ডি কে, ডি হচ্ছে রুট জোন, ঠিক আছে। এইটা বাই আমাদের কি হয়ে যায় না, গামা গামা ডব্লিউ, এই হয়ে যাচ্ছে ফর্মুলা। এইটা আমাদের কি হয়, এখান থেকে এই ফর্মুলাটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করে, যেখানে স্মল ডি মানে হচ্ছে রুট জোনের ডেপথ, এই যে রুট জোনের ডেপথ কত, সেটা হয়ে যাচ্ছে আমাদের স্মল ডি। আর এই তোমার রুট জোনে যে জলটা থেকে যাচ্ছে, মানে গ্রাভিটির মাধ্যমে জল পাস করার পর, কাজ শোষণ করার পর যে জলটা পড়ে থাকছে, সেটাকে আমরা কি বলছি, ক্যাপিটাল এইচ। তো সেখান থেকে কিন্তু এই ফর্মুলাটা আমরা পাই। এই ফর্মুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ব্যাপারটা বোঝা গেছে কিনা বলো একবার। বোঝা গেছে না রিপিট করবো? হ্যাঁ স্যার। অভিজিৎ, হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা, হ্যাঁ, বলো। কেউ কিছু বললে? দীপঙ্কর বোঝা গেছে? দীপঙ্কর বোঝা গেছে? হ্যাঁ স্যার, জয়েন হয়েছি স্যার। ঠিক আছে চলো। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে এই যে ক্যাপিলারি ওয়াটার বললাম না, ঠিক আছে, ক্যাপিলারি ওয়াটার মানে কি বললাম, গাছ জলটাকে কি করবে, নিতে পারছে, ঠিক আছে। এরপরে যেগুলো রয়েছে ক্যাপিলারি ওয়াটার, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। ক্যাপিলারি ওয়াটার না, তোমাদেরকে কি বললাম, কনজাম্পটিং ওয়াটারটা বলেছি। আচ্ছা, এরপর দেখো ক্যাপিলারি ওয়াটার, না ক্যাপিলারি ওয়াটারটা নেই, বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক্যাপিলারি ওয়াটার এখানটা লিখে দিচ্ছি, ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার মানে কি, একটা গাছ জলটাকে নিতে পারছে, মানে তার শেকড়ের মাধ্যমে গাছটাকে শোষণ করে জলটাকে পান করতে পারছে, সেটাকে আমরা কি বলছি, ক্যাপিলারি ওয়াটার, ঠিক আছে। আর হাইড্রোস্কোপিক ওয়াটার কি, হাইড্রোস্কোপিক ওয়াটার এখানটা দেওয়া রয়েছে, যে হাইড্রোস্কোপিক ওয়াটার। এই হাইড্রোস্কোপিক ওয়াটারটা মানে কি, হাইড্রোস্কোপিক ওয়াটার মানে হচ্ছে ওয়াটারটা তোমার অ্যাটাচ হবে, ওয়াটার কন্টেন্টটা অ্যাটাচ হয়ে যাবে আমাদের সয়েল ময়েশ্চারের সাথে, এবং সেটা কি হবে, লুজ কেমিক্যাল বন্ডস কিন্তু হতে হবে, এবং ক্যাপিলারির সাথে কিন্তু এটা রিমুভ হবে না, ক্যান নট বি রিমুভ। সেটাকে আমরা কি বলছি, হাইড্রোস্কোপিক ওয়াটার, ঠিক আছে। তাহলে হাইড্রোস্কোপিক ওয়াটার বোঝা গেছে। আর এরপর দেখো যে গ্র্যাভিটেশনাল ওয়াটার কি বলছে, দেখো গ্র্যাভিটেশনাল ওয়াটার ইজ দ্য পার্ট ইজ এক্সেস হচ্ছে অফ দ্য hydroscopic and capillary water which is move cut of the soil of the permeable ড্রেনেজ মাধ্যমে এক্সেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্যাপিলারি এবং হাইড্রোস্কোপের মধ্যে থাকছে, ঠিক আছে, সেটাকে প্রোভাইড করছে, সেটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল ওয়াটার। এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আছে, নিউমেরিক্যাল আছে, আমি তোমার এমসিকিউ নিয়ে এসেছি, সেগুলো কিন্তু করাবো। আচ্ছা, ক্যাপিলারি ওয়াটার এখানটায় বলে দিলাম, দেখো দিস ওয়াটার কন্টেন্ট অ্যাটাচ দ্য সয়েল, ঠিক আছে, সয়েল মলিকুলের সঙ্গে অ্যাটাচ হবে, এবং সেটা কি হয়ে যাচ্ছে তোমার, এই যে সারফেস টেনসিল গ্র্যাভিটি এন্ড ক্যান নট বি ইউজ অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে, মানে গাছ যে জলটা পান করে নিচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ক্যাপিলারি ওয়াটার। গাছ জলটাকে নিতে পারছে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিলারি ওয়াটার। আচ্ছা, এখান থেকে আরো ছোট ছোট পার্ট রয়েছে, কি কি পার্ট এখান থেকে তোমাকে বলছি, দেখো এই যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, অ্যাভেলেবল ময়েশ্চার, তারপরে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার, ঠিক আছে, এগুলো রয়েছে। তো সেগুলোর দিকে আমি একটু এগোবো, ঠিক আছে, সেটা সেদিকে আমি একটু এগোবো বলতে কিরকম, দেখো এখানটা আমি তোমাকে আগে বলে দিই, যে হাইড্রোস্কোপিক ওয়াটার বলতে কি বোঝায়, না না গাছ জলটাকে টেনে বের করতে পারবে না, সেটাকে আমরা কি বলবো, হাইড্রোস্কোপিক ওয়াটার। একটু হালকা শুনে নাও, দিলে এখানে একটা ডায়াগ্রাম শো করে তোমাকে বলবো। আর ক্যাপিলারি ওয়াটার মানে কি বললাম, গাছ জলটাকে নিতে পারছে। আর হাইড্রোস্কোপিক ওয়াটার মানে কি, গাছ জলটাকে নিতে পারছে না। এর মানে কি, এই যে দুটো বললাম, গাছ নিতে পারছে জলটাকে, টেনে নিতে পারছে, আবার বললাম টেনে নিতে পারছে না, তাহলে কি এর মধ্যে নিশ্চয়ই একটা লেয়ার রয়েছে। ওই লেয়ারটাকে আমরা কি বলবো, সেটা কিন্তু আমি তোমাকে কোনো গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, এই ধরো আমাদের একটা গ্রাফ রয়েছে এইরকম অ্যাক্সিস, তো এইখানটায় আমার একটা রয়েছে এইভাবে, এইটা একটা লেয়ার, এই একটা লেয়ার রয়েছে, ঠিক আছে।
ধরো এখানটাকে এইরকম একটা রয়েছে, এইটা আমাদের কি রয়েছে, জল দিয়ে ভর্তি রয়েছে, ঠিক আছে। এইটা আমাদের কি রয়েছে না, জল দিয়ে ভর্তি রয়েছে, ঠিক আছে। বা তুমি এটাকে এইভাবে বলতে পারো, এইভাবে বলতে পারো যে, হ্যাঁ এটাকে আমি বর্তমান তোমাকে এইভাবে বোঝাচ্ছি, ঠিক আছে। যে দেখো এই যে গ্রাফটা না, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি কি বলবো, অ্যাভেলেবেল ময়েশ্চার। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি কি বলছি, অ্যাভেলেবেল ময়েশ্চার। অ্যাভেলেবেল ময়েশ্চার, ঠিক আছে। মানে কি এইখানটা যে জলটা, এই যে পাটটা আলাদা কালি দিয়ে তোমাকে দেখাই, এই যে কালো কালি দিয়ে দেখাচ্ছি, এই পাটটা হচ্ছে অ্যাভেলেবেল ময়েশ্চার, মানে কি এর মধ্যে জল অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। উপরের পাটটা কি, এই যে হ্যাজের মতন দিয়েছে, ঝিকঝ্যাকের মতো, সেটা তোমাকে বলছি। এই জলটা রয়েছে আমাদের অ্যাভেলেবেল ময়েশ্চার। আবার দেখো এই যে কালো কালি দিয়ে দেখাচ্ছি, এটাকে আমরা কি বলি, ক্যাপিলারি, ক্যাপিলারি ওয়াটার। মানে ক্যাপিলারি ওয়াটার মানে কি বললাম, কেউ একজন বলো তো, একটু আগে বললাম ক্যাপিলারি ওয়াটার মানে কি বললাম, মানে গাছ যে জলটা জলটা নিতে পারবে, মানে গাছ জলটাকে নিতে পারবে সেগুলোর মাধ্যমে। মানে এইখানটা এই ক্যাপিলারি ওয়াটার মানে এই যে পাটটা হ্যাজ করছে, এই যে পাটটা দেখো, এই পাটটার মধ্যে যে জলটা রয়েছে, এই জলটাকে গাছ কি করছে, শেকড়ের মাধ্যমে পান করতে পারছে। আর একটা বলছিলাম, গাছ শেকড়ের মাধ্যমে পান করতে পারছে না, সেটাকে আমি কি বলছিলাম, হাইড্রোস্কোপিক ওয়াটার। তাহলে এই পাটটাকে আমি কি বলবো, হাইড্রোস্কোপিক ওয়াটার। এর মানে কি এখানকার জলটা গাছ কি করতে, পান করতে পারছে না, কেন না মাঝখানে একটা লেয়ার রয়েছে, এই লেয়ার, এই লেয়ারটাকে আমি কি বলবো, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। বোঝা গেল কিনা বলো এবারে, ক্যাপিলারি ওয়াটার কি, হাইড্রোস্কোপিক ওয়াটার কি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কি, অ্যাভেলেবল ময়েশ্চার, এই চারটে টার্ম বোঝা গেছে কিনা একবার তোমরা বলো আমাকে। এর মধ্যে আরো কিছু রয়েছে, দিলে এগোবো, বলো। হ্যাঁ এর স্যার। মানে আমি এই তো পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট মানে আমি এইটা বলতে পারি যে হাইড্রোস্কোপিক ওয়াটার, মানে যে হাইড্রোস্কোপিক ওয়াটার আর ক্যাপিলারি ওয়াটার, এর মাঝখানে যে লেয়ার, মানে এই লেয়ারটাকে আমি কি বলছি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। ক্যাপিলারি ওয়াটার মানে কি এখান থেকে গাছ শিকড়ের মাধ্যমে জলটাকে পান করতে পারছে, আর হাইড্রোস্কোপিক ওয়াটার মানে কি পার্মানেন্ট উইল্টিং এর এই লেয়ারটা রয়েছে, তাই এখান থেকে কি হচ্ছে, গাছ জলটাকে পান করতে পারছে না। আর অ্যাভেলেবেল মানে কি, অ্যাভেলেবেল বলতে এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়া থেকে গাছ কি করছে, এই এরিয়ার মধ্যে জল গাছটা নিতে পারবে। তারপরে কিন্তু এই এরিয়া থেকে নিচের দিকে কিন্তু গাছ জলটা নেওয়ার জন্য শিকড় ভেদ করে এখান থেকে জল নিতে পারবে না। মানে এই যে হ্যাজটা, এই যে টোটাল কালো কালারের যে হ্যাজ করছি, এই এরিয়ার মধ্যে থেকে জলটা কিন্তু গাছ নিতে পারবে, বা এর নিচে কিন্তু আর নিতে পারবে না। সেটাকে আমি কি বলছি, অ্যাভেলেবেল ময়েশ্চার। আর রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার বলতে কি, দেখো রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার বলতে এই যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, এই যে গ্রাফের মধ্যে এই যে লেয়ারটা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, এই উইল্টিং পয়েন্ট পর্যন্ত কিন্তু জলটা যাবে না। মানে সেটা কিরকম, দেখো মানে সেরকম, এইরকম, যে আমি এটা কি ছিল, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, কিন্তু আমি গ্রাফটা কিভাবে এঁকেছিলাম, এইভাবে, এইভাবে এঁকেছিলাম, তাই তো। কিন্তু দেখো এখানটায় মাঝখানে এই যে গ্যাপটা না, যেটা ডটেড লাইন দিলাম, মানে এই যে লাল কালি দিয়ে হ্যাচ করছি, এই পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলছি, রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার। মানে কি, মানে এই যে জলটা, টোটাল এই যে পার্টটা, এর মধ্যে তো জল অ্যাভেলেবেল থাকছে, তাই তো, অ্যাভেলেবেল থাকছে। কিন্তু কিন্তু এই যে জলটা গাছে শোষণ করছে, সেটা কিন্তু পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত কিন্তু যাবে না, মানে এইটুকু যাবে। তাহলে লাল কালার যে হ্যাজ করলাম, এইটুকু হ্যাজটা ভেদ করতে পারছে না। এর মানে এটাকে আমরা কি বলবো, 70 থেকে 80%, 80% জল নিচ্ছে, বাকিটা কিন্তু এখানটায় পড়ে থাকছে। সেটাকে আমরা বলছি রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার। মানে এই পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত যাচ্ছি না, তার আগেই কিন্তু এখানটা স্টপ হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। আর এখানটায় কি হচ্ছে, 70 থেকে 80% জল কিন্তু ফিল আপ থাকবে। এটাকেই আমরা বলছি রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার। গ্রাফটা থেকে ব্যাপারগুলো বোঝা গেল কিনা একবার বলো। রামকৃষ্ণ কোন জায়গাটা বুঝতে পারোনি, রিপিট করতে বলছো, একবার বলো তো আমাকে।
রামকৃষ্ণ, একবার মেসেজ করো কোন জায়গাটা বুঝতে পারলে না, তাহলে রিপিট করবো। বেরিয়ে গেছে ও। ঠিক আছে চলো, তাহলে বাকি রাখি। এই কটা জিনিস বোঝা গেছে কিনা বল আমাকে। আর একবার বলবো? স্যার একবার বলে দিন। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ বলে দিচ্ছি। এটাকে আমি ক্লিয়ার করি আগে, ভালো করে ড্রয়িংটা করে তোমাকে বোঝাচ্ছি। এই কথাটা কিন্তু বুঝতে হবে ভাই, নাহলে কিন্তু মুশকিল আছে। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আছে। দেখো এই গ্রাফটা দেখো, ট্রিপল সার্কেল কি বলছো? বিমল কিছু বলছো বলো, না আমার মাইক্রোফোনটা অফ করো। মাইক্রোফোনটা অফ করে তোমার ওখান থেকে সাউন্ড আসবে। দেখো এই আমাদের একটা গ্রাফ রয়েছে, ঠিক আছে? এই গ্রাফের মধ্যে আমি কি করলাম, আগে গ্রাফটা আমি এইখানটা অঙ্কন করে নিই। এইভাবে ছিল, তাই তো? আমি তোমাকে কি বললাম, দেখো আমি তোমাকে যেটা বললাম যে এই যে এখানে আলাদা একটা কালি নিয়ে, এই যে এরিয়াটা, এই যে কালো কালি যে পুরো এরিয়াটা দিলাম, এই এরিয়াটার মধ্যে কি হচ্ছে, জল অ্যাভেলেবেল থাকছে, মানে জল ভর্তি থাকছে। তাই এই এরিয়াটাকে আমি কি বলছিলাম, অ্যাভেলেবেল ময়েশ্চার, তাই তো? এবং এই যে জলের ডেপথ, এই যে জলের ডেপথ, এটাকেই আমরা কি বলছিলাম, অ্যাভেলেবেল ময়েশ্চার। মানে এই পুরো এরিয়াটার মধ্যে এই যে কালো কালো যে বলা দিলাম, এটার মধ্যে কি হচ্ছে, জল ভর্তি থাকছে, সেই জন্য এটাকে আমি কি বললাম, অ্যাভেলেবেল ময়েশ্চার। আর এই যে হাইটটা, এই হাইটটাকে মানে কি, এর মধ্যে জল অ্যাভেলেবেল রয়েছে, তাই গাছ কি করছে, তার শেকড়ের মাধ্যমে এখান থেকে জলটাকে পান করছে। এক মিনিট, গাছ শেকড়ের মাধ্যমে জলটাকে পান করছে, গাছ কি করছে, শেকড়ের মাধ্যমে জলটাকে পান করছে, ঠিক আছে? তাই যেহেতু গাছ জলটাকে পান করছে, তাহলে সেটাকে আমি কি বলবো, ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটারের মানে কি, গাছ জলটাকে নিতে পারছে শেকড়ের মাধ্যমে। তাহলে কালো কালারের যে বর্ডার, এর মধ্যে জলটা অ্যাভেলেবেল রয়েছে এবং এখান থেকে গাছ কি করছে, জলটাকে পান করতে পারছে। সুতরাং এটাকে আমরা কি বলছি, ক্যাপিলারি ওয়াটার। আর যেহেতু এই এরিয়াটার মধ্যে জল অ্যাভেলেবেল রয়েছে, তাই সেটাকে আমরা কি বললাম, অ্যাভেলেবেল ময়েশ্চার। ঠিক আছে? আবার দেখো, এটাকে এইভাবে আমি তোমাকে বলবো, তোমাকে এখানে আমি এইভাবে বলবো, রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার মানে কি? দেখো তার আগে আমাকে বলতে হবে তোমার হাইড্রোস্কেপ ওয়াটারটাকে। হাইড্রোস্কেপ ওয়াটার মানে হচ্ছে গাছ শেকড়ের মাধ্যমে জলটাকে পান করতে পারছে না। কেন পান করতে পারছে না, না দেখো এই যে একটা লেয়ার দিলাম, এই একটা লেয়ার রয়েছে কালো হ্যাচ করা লেয়ার, এই লেয়ারটাকে ভেদ করে গাছ তার শেকড় নিচের দিকে আসতে পারছে না। তাই এই এরিয়ার জল, এই যে এরিয়া, এই ওয়ারে এই এরিয়ার জলটাকে গাছ টেনে নিতে পারছে না, সেই জন্য সেটাকে আমরা হাইড্রোস্কোপিক ওয়াটার বলছি। এইটা রয়েছে আমাদের কি লেয়ার, এইটাকে আমরা কি বলছি, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার মানে কি, এই পার্মানেন্ট পয়েন্ট কিন্তু থেকে যাবে। মানে দেখো এই যে জলটা, এই এই এত পর্যন্ত যদি চলে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাভেলেবল ময়েশ্চার। পর্যন্ত আসছে না, যেহেতু এত পর্যন্ত আসছে না, এইখান থেকে যাচ্ছে, এইটুকু এসে থেকে যাচ্ছে, তো এইটুকু যে কত, সেটা 70 থেকে 80% জল আসছে, তারপর থেকে যাচ্ছে, যে গ্যাপটা, এই মানে এই পার্মানেন্ট ওয়েটিং পর্যন্ত আসছে না, এই যে, ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। বোঝা গেছে এবারে? বোঝা গেল হ্যাঁ কিনা স্যার। বলো? হ্যাঁ স্যার। প্রত্যেকে প্রত্যেকে ক্লিয়ার? মিড ইরিগেশনের দিকে যাবো, কনজাম্পিং, ঠিক আছে?
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নিট ইরিগেশন। ঠিক আছে, নিট ইরিগেশন মানে উইল্টিং পন্ডে কি জিনিস হয়ে গেছে, এখানটা নোট, এই নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো অ্যাপে। রেডিলি অ্যাভেলেবেল মশলার মধ্যে দেখো আমি লিখে দিয়েছি 75 থেকে 80% অ্যাভেলেবেল মশলা কিন্তু আমাদের প্রেজেন্ট থাকবে। এরপর দেখো এই নিড ইরিগেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সেই জিনিসটা কি একটু বোঝো। ঠিক আছে, এই নিড ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট মানে কি বলছে দেখো, দা পোর্শন অফ কনজাম্পটিং মানে সিইউ যেটা আমরা পড়লাম, কনজাম্পটিং ইউজ মানে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন লস থেকে যেটা আসছিল। ঠিক আছে, হুইচ একটা যে আমরা আলোচনা করলাম, ইউজ হুইচ হ্যাজ টু বি স্যাটিসফাইড বাই ইরিগেটেড অ্যালং উইথ লিচিং। আচ্ছা, লিচিং মানে কি কেউ একটু বলতে পারবে লিচিং জিনিসটা কি? লিচিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে, সেটাকে আমরা এনআইআর বলছি, মানে নিড ইরিগেশন রিকোয়ারমেন্ট আমরা বলছি। এই লিচিং মানে কি জিনিসটা তোমরা জানো? লিচিং না স্যার জানি না। দেখো, লিচিং লিচিং মানে হচ্ছে এখানটা তোমার তিনটে লস হয়। কি কি লস? না, একটা হচ্ছে তোমার ইভাপোরেশন লস, আর একটা হচ্ছে পার্কুলেশন লস, আর একটা লিচিং। ইভাপোরেশন কি আমরা জানি, পার্কুলেশন কি আমরা জানি। লিচিং হচ্ছে মানে ধোয়া, ধুয়ে ফেলা যেটাকে বলা হয়। মানে ধরো একটা নদী রয়েছে, ওই যাচ্ছি, ঠিক আছে, জল দেওয়ার জন্য বারবার ওখান থেকে আমরা জল নিয়ে যাচ্ছি, এবং জলটা নিয়ে গিয়ে আমরা কি করছি, জমা করে রেখে দিচ্ছি। যখনই জলটাকে আমরা জমা করে রেখে দিচ্ছি, তখন ওখানটায় কি হচ্ছে না, এবং লবণের একটা স্পোর চলে আসছে, এবং এই যে লবণের যে স্পোরটা এসে পড়ে যাচ্ছে, এইটাই তো হয়ে যাচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক। তো চাষ যখন করবো জমিতে, তখন এই চাষ করার আগে এই যে লবণের স্পট, এই লবণের স্পটটাকে আমাদেরকে কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, ধুয়ে ফেলতে হবে চাষ হওয়ার আগে। এই প্রসেসটাকে আমরা কি বলবো, রিচিং। বোঝা গেছে? রিচিং জিনিসটা কি বোঝা গেল? তাহলে তাহলে নিট ইরিগেশন, হ্যাঁ আর একবার বলবো। দেখো, কোনো একটা নদী রয়েছে, কোনো একটা নদী থেকে আমরা জল নিয়ে যাচ্ছি জমিতে দেওয়ার জন্য। জমিতে চাষ যখন করবো তখন বারবার তো জল দেবো। তো জল দেওয়ার জন্য আমরা জলটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমরা সেই জলটাকে কি করলাম, স্টোর করে দিলাম। যেই স্টোর করে দিলাম, তখন নদীর জল তো লবণাক্ত জল, তো মাটির উপরে এই দেখো এই একটা স্পটের মতো লবণের একটা স্পট বসে যায়, এইটা ধরো লবণের স্পট বসে গেল। তো লবণের স্পটটা, এর আগের দিন সোডিয়ামের ক্ষেত্রে আমি বলছিলাম সার, যখন সার পড়াই তখন এই লবণের ব্যাপারে ওখানটায় ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এই লবণের যে স্পটটা, সেটাই তো চাষের জন্য কিন্তু ক্ষতিকারক, মানে আমাদের জন্য ক্ষতিকারক। তো চাষ করার আগে আমাকে কি করতে হবে, এই লবণের স্পটটাকে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলছি, রিচিং। তাহলে আমরা কি করছি, কনজাম্পটিং ইউজের থেকে যে লস গুলো হচ্ছে, ইভাপোরেশন, পার্কুলেশন, রিচিং, এইগুলোকে মানে তোমার সিইউ প্লাস লসেস, এই লসেস মধ্যে এই তিনটে জিনিস আসছে, ইভাপোরেশন, পার্কুলেশন, রিচিং। এবং সেটাকে যদি আরসি কে যদি মানে যে রেনফলটা যদি আমরা বাদ দিয়ে দিই, ইফেক্টিভ রেনফল, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলছি, নিট রিকোয়ারমেন্ট। কনজাম্পটিং ইউজের সঙ্গে কি যোগ করব, এই যে লসেস মানে ইভাপোরেশন, পার্কুলেশন, রিচিং টাকে যোগ করব, প্লাস সেটাকে কি সেখান থেকে আমরা কি মাইনাস করব, না ইফেক্টিভ রেনফল মানে আরই যেটা, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা বলবো নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট। বোঝা গেছে? এটাকে এইভাবে তোমাকে পরীক্ষায় আসতে পারে। আবার এইভাবেও তোমাকে বলতে পারে যে সিআইআর প্লাস লিচিং রিকোয়ারমেন্ট, এইভাবে আসতে পারে। আবার তোমাকে এইভাবে বলতে পারে এনআইআর ইজ ইকুয়াল টু সিইউ মাইনাস আরই মানে ইফেক্টিভ রেনফল, কনজাম্পটিং ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল। তাই তো আমি এখানটাও তো তাই বললাম, কনজাম্পটিং ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল প্লাস লিচিং রিকোয়ারমেন্ট প্লাস মানে লসেস। লস, এই লিচিং বলতে কি এই লসেস মধ্যে থাকছে লিচিং, তাই না? তো সেটাকে আমরা বলছি নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট। বোঝা গেল কিনা বলো? সুস্মিতা কোন জায়গাটা বুঝতে পারোনি মেসেজ করো। সুস্মিতা কোন জায়গাটা বুঝতে পারোনি মেসেজ করেছো, আর একবার বলো, দিলে ওই জায়গাটা বলবো। মাইক্রোফোন অন করে যদি বলা পসিবল হয় ওটা বলো, তাহলে কি হয় না, ইজি হয় বোঝাতে। বাকিটা বোঝা গেছে কি, এনআইআর কি জিনিস, নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট কি জিনিস?
হ্যাঁ স্যার। সুস্মিতা কোন জায়গাটা বুঝতে পারোনি মেসেজ করো, তো একবার মেসেজ করো, চ্যাট করো ফটাফট, নাহলে এগোবো। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে হ্যাঁ, নাহলে যেটা বুঝতে পারেনি ওই জায়গাটা মেনশন করো। হ্যাঁ স্যার বুঝে গেছি। দীপক, বোঝা গেছে? স্যার কনজাম্পশনটা ওটা কি একটু বলে দেবেন? কনজাম্পশন প্লাস কনজাম্পটিং প্লাস মানে কনজাম্পটিং ইরিগেশন, হ্যাঁ স্যার। বললাম তো একটু আগে, এই তো এখানটা বললাম তো কনজাম্পটিং ইউজ কি জিনিস। এক মিনিট বলে দিচ্ছি, এই তো কনজাম্পটিং ইরিগেশন বললাম তো, সিআরএম মাইনাস কনজাম্পটিং ইউজ থেকে ইফেক্টিভ রেনফলটাকে বাদ দিচ্ছি, তাই না? এই তো সিআর ইজ ইকুয়াল সিইউ মাইনাস আরই, কনজাম্পটিং ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফলটাকে বাদ দিয়ে দিলে আমাদের যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে কনজাম্পটিং ইরিগেশন। রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে? একটাও জায়গা ছাড়বো না, সব কভার করবো, একটাও জায়গা ছাড়বো না, চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো কনজাম্পটিং, আচ্ছা তুমি যেটা বলছিলে এইটা হয়তো বলছিলে যে কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট, তাই তো? কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে সিআইআর। আচ্ছা সিআইআর টা তোমাকে বলছি, এটা বলতাম। সিআইআর হচ্ছে কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট, এর মানে কি একটা গাছ বেড়ে ওঠার জন্য জল লাগলো, ধরো একটা গাছ বেড়ে ওঠার জন্য আমরা ধরলাম 200 লিটার জল লাগলো, ঠিক আছে? কিন্তু বৃষ্টিপাত কত হলো, আমরা দেখলাম যে বৃষ্টিপাত ধরো হলো 50 লিটার জল বৃষ্টিপাত হলো, তাহলে আমরা সিআইআর কি করে বের করবো? দেখো সিআইআর হচ্ছে কি কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট, মানে বৃষ্টিপাত হলো 200 লিটার, 200 বসাবো, ঠিক আছে? আর বৃষ্টিপাত হলো মানে তোমার এই যে বেড়ে ওঠার জন্য 200 লিটার জল লাগবে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে 50 লিটার, তাহলে 200 থেকে 50 বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকছে 150। এই যে 150 লিটার মানে কি এই জলটা আমাদের দরকার, এটাই হয়ে যাচ্ছে আমাদের কি কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট। 200 200 লিটার 200 লিটার আমাদের কি জলের দরকার, কিন্তু আমরা জলটা পাচ্ছি কত, 50 লিটার জল পাচ্ছি, তাহলে জলের অভাব কত, 200 থেকে 50 বাদ দিয়ে দিলে 150 লিটার। এই যে জলের অভাব হচ্ছে এটাকেই আমরা কি বলছি, কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্ট। ওকে, বোঝা গেছে কিনা বলো, কনজাম্পটিং ইরিগেশন রিকোয়ারমেন্টটা কিভাবে বের করতে হয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যাপার এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো ইনফিল্ট্রেশন। কি ইনফিল্ট্রেশন? দেখো তুমি শুধু নির্মাণ সহায়ক না, এখান থেকে যেই পরীক্ষা হোক না কেন এই পয়েন্ট গুলো থেকেই আসবে, তোমাকে মোটামুটি ভালো করে বুঝে নিতে হবে। ইনফিল্ট্রেশন কি? ইনফিল্ট্রেশন হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দা সয়েল, লিখে দিই, মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দা সয়েল, মানে কি বৃষ্টির জলটা মাটির নিচে প্রবেশ করছে, এর ইঞ্জিনিয়ারিং নামটা হচ্ছে ইনফিল্ট্রেশন। পাতি বাংলা যদি বলা হয়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা মাটির নিচে প্রবেশ করছে, এই যে টার্মটা এর ইঞ্জিনিয়ারিং নামটা হচ্ছে ইনফিল্ট্রেশন, মানে মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দা সয়েল, এটা ইনফিল্ট্রেশন। আচ্ছা, আর একটা রয়েছে ইনফিল্ট্রেশন রেট। কি রেট? ইনফিল্ট্রেশন রেট। এই ইনফিল্ট্রেশন রেটটা কি? ইনফিল্ট্রেশন রেট হচ্ছে যেই গতিতে বৃষ্টির জলটা মাটির নিচে প্রবেশ করছে, ধরো এই রয়েছে আমাদের আর্থ সারফেস, এর উপরে কি হলো না বৃষ্টিপাত হলো, এই বৃষ্টি জলটা মাটির নিচে প্রবেশ করলো, এর ইঞ্জিনিয়ারিং নাম কি ইনফিল্ট্রেশন।
আর ইনফিল্ট্রেশন রেট কি, যেই গতিতে মাটির নিচে বৃষ্টির জলটা প্রবেশ করছে সেটাকে বলছি আমরা ইনফিল্ট্রেশন রেট। আর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর একটা রয়েছে কি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম যে হারে জলটা মাটির নিচে প্রবেশ করবে, সেটাই হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তিনটে টার্ম শুনতে একই রকম, কিন্তু তিনটে টার্মের মধ্যে অনেকটাই ফারাক। কি ফারাক? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা মাটির নিচে প্রবেশ করছে, চুঁয়ে চুঁয়ে জলটা গেল, সেটাকে আমরা কি বললাম, ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন রেট মানে কি, যে গতিতে প্রবেশ করছে, ঠিক আছে, মানে বৃষ্টির জলটা মাটির নিচে যে গতিতে প্রবেশ করছে সেটাকে ইনফিল্ট্রেশন রেট বলছি। আর ক্যাপাসিটি কি, ইনফিল্ট্রেশনের ক্যাপাসিটি ম্যাক্সিমাম যে হারে যাচ্ছে সেটাকে আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলি। এখান থেকে প্রশ্ন রয়েছে, এমসিকিউ করাবো, চাপ নেওয়ার দরকার নেই। এই তিনটে টার্ম বোঝা গেছে? রিপ্লাই করো। রিপ্লাই করলে কি হয় না, আমার এগোতে সুবিধা হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এরপর আমরা কিছু এমসিকিউ দিকে যাব। আগের দিন গুপ্তা বইয়ের 10 নম্বর পর্যন্ত আমরা সলিউশন করেছি, তোমরা কি ওই রেকর্ডিংটা দেখে নিয়েছো? টোটাল ইরিগেশনের 6টা ক্লাস রয়েছে, ওগুলো কি তোমরা দেখে নিয়েছো 6টা ক্লাস? দেখো হ্যাঁ স্যার, থিওরির সঙ্গে সঙ্গে গুপ্তা আর বাকি কিছু প্রশ্ন কিন্তু আমি এই পাশ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো, হ্যাঁ এটা কি হবে বলো তোমরা। এই যে 11 নম্বর প্রশ্ন যেটা আমি স্ক্রিনে শো করিয়েছি, ঠিক আছে, তো এটা কি হবে বলো দেখি, অ্যান্সার কি হবে বলো। স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ? বলছে ফর সাপ্লাইং ওয়াটার টু রবি ক্রপ, খারিফ ক্রপ এন্ড সুগার কেন, the canal is designed for a capacity equal to the greater of the water requirement of Rabi and Kharif or sugarcane, Rabi and sugarcane or Kharif and sugarcane, Rabi, Kharif and sugarcane, কোনটা হবে বলো, কেউ বলতে পারবে কি? আচ্ছা বলো তো, খারিফ সিজন, ক্রপ সিজনে আমি দুটো বলেছিলাম, একটা কি খারিফ সিজন আর একটা আছে রবি সিজন। তো খারিফ সিজন আমি কি বলেছিলাম, 1 এপ্রিল, তাই তো, 1 এপ্রিল টু 30 সেপ্টেম্বর। আর রবির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 1 অক্টোবর টু 31 মার্চ, তাই তো। তাহলে এই যে রবি ক্রপ সেটাকে আমরা কি বলি, উইন্টার সিজন। আর খারিফ ক্রপকে আমরা কি বলি, সামার। এতগুলো পয়েন্ট জানতে হবে এখান থেকে, এটা আমরা একটা জানলাম। আর এখান থেকে কি বলেছিলাম, যে তোমার পেরিনিয়াল ক্রপ মানে কি, সারা বছর যেখানটায় জল প্রেজেন্ট থাকে, জল পাওয়া যায়, সেটাকে আমরা কি বলছিলাম, পেরিনিয়াল ক্রপ। তাহলে দেখো, ক্যানেল যে আমরা তৈরি করি বা তৈরি করা হয়, সেটা আমরা কি রবি আর খারিফের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে নিয়েই কিন্তু আমরা ক্যানেলের ডিজাইনটা করা হয়। রবি ক্রপ আর খারিফ ক্রপের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে, আর তার সঙ্গে সুগার কেনটাকে আমাকে যোগ করতে হবে, দিলে যে কোয়ান্টিটিতে জল আসবে সেই কোয়ান্টিটি নিয়ে আমরা ক্যানেল তৈরি করব। তাহলে কি বোঝা গেল, আমরা যে ক্যানেলটা তৈরি করি কি হিসেবে করি, রবি ক্রপ এবং খারিফ ক্রপের মধ্যে, ঠিক আছে, যার ম্যাক্সিমাম সেটাকে আমরা নেব। এবং তার সঙ্গে ধরো দেখা গেল রবি এবং খারিফ নিলাম, তার মধ্যে দেখা গেলো যে খারিফ ম্যাক্সিমাম, তাহলে খারিফটা নিচ্ছি। এই খারিফের সঙ্গে আমরা কি করব, সুগার কেনটাকে এড করব। এড করলে যেটা আসবে সেই কোয়ান্টিটি ধরে কিন্তু আমাকে ক্যানেলটাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, বলে দিলাম, এরপরে বলো অ্যান্সারটা ধরতে পারছো কিনা। ব্যাপারটা তো ওইটাই, দেখো রবি এন্ড খারিফ, তার সঙ্গে খারিফ এন্ড সুগার ক্যান, তাই না, ওর খারিফ এন্ড সুগার ক্যান। দেখো রবি এন্ড খারিফ এন্ড রবি এন্ড রবি এন্ড সুগার ক্যান, খারিফ এন্ড সুগার ক্যান, মানে রবি আর খারিফ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নেবো, তার সঙ্গে সুগার ক্যান যোগ করবো। যদি রবি হয় রবির সঙ্গে সুগার ক্যান যোগ করবো, যদি খারিফ হয় খারিফ সঙ্গে সুগার ক্যান যোগ করবো। তাহলে আমাদের কি হবে, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা গুপ্তের 11 নম্বর প্রশ্ন, বোঝা গেল? স্যার বলছিলাম বুকটা বই থেকে পড়লে কি হয়ে যাবে?
গুপ্তা গুপ্তা বইয়ের প্রশ্ন মুখস্থ করলে হবে না। দেখো ভাই, এই প্রশ্নটা তো আমি থিওরি করিয়ে দিলাম, কিন্তু এটা কি তুমি ধরতে পারলে না, তাই না? তো মুখস্থ করে গেলে কিন্তু হবে না, কনসেপচুয়ালি বুঝতে হবে। এই ব্যাপারটা দেখো সহজ, ব্যাপারটা সহজ, প্রশ্নটা সহজ, কিন্তু এই নলেজটা না থাকলে তুমি পারতে না। এখন তুমি যদি এমসিকিউ গুলো যদি মুখস্থ করে যাও, তাহলে কিন্তু জীবনে চাকরি পাবে না, এইটুকু বলে দিলাম। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেবে, তাহলে পিএসসি যেমন হাল হয়েছে তেমনটাই কিন্তু হাল হয়ে যাবে, বুঝলে? প্রশ্ন মুখস্থ করার কথা ভেবো না। তোমাদেরকে আমি যথেষ্ট সেটা পড়াচ্ছি, ঠিক আছে? তো ক্লাসগুলো দেখো, নিজেরা নোট বানাও, তাতে কি হবে, বারবার জিনিসগুলো তোমাদের চোখের মধ্যে থাকবে। হ্যাঁ, ধীরে দেখবে। তারপর আমি গুপ্তাটাও করে দিচ্ছি, আরো এক্সট্রা কিছু এমসিকিউ করাচ্ছি। কোথায়? চলো 12 নম্বর। 12 নম্বর কি বলছে দেখো, 12 নম্বর বলছে দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোর ইন দ্য রুট জোন। হচ্ছে রুট জোনে স্টোর হচ্ছে অফ দ্য ক্রপ টু দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাকচুয়ালি ডেলিভার্ড, এবং অ্যাকচুয়ালি ডেলিভার্ড করছে কোথায়, ফিল্ডে। তাকে কি বলবো? এটা সম্পর্কে কালকে আমি অনেক কিছু বলেছি, মানে এর আগের দিন ক্লাসে। বলো কার কার মনে আছে দেখি। রুট জোনে স্টোর হচ্ছে এবং ফিল্ড থেকে ডেলিভার্ড করছে, তাকে আমরা কি বলছিলাম? ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, তাই তো? কেউ কিন্তু ক্লাসগুলো দেখোনি, না দেখলে ভাই তোমাদের লস। ক্লাস যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের লস, কোনো লাভ নেই। দেখো এফিসিয়েন্সির মধ্যে অনেকগুলো এফিসিয়েন্সি বলেছিলাম, 4টি। কি? একটা আছে আমাদের কনভেনিয়েন্স এফিসিয়েন্সি, যেটাকে আমি কি বলেছিলাম, এই এনসি বলে বলেছিলাম, কনভেনিয়েন্স তোমার এফিসিয়েন্সি। সেটা কি বলেছিলাম, ওয়াটার ডেলিভার্ড করবে থেকে, আউটলেট থেকে। ওয়াটার ডেলিভার্ড করবে আউটলেট থেকে বাই ওয়াটার, তোমার এন্টারিং হবে কোথায়, স্টার্টিং পয়েন্টে অফ দ্য ক্যানেল, তাই না? তো এফিসিয়েন্সি কিভাবে বের করেছিলাম, যদি ওয়াটার আমাদের আউটলেট থেকে যদি বের হয়, মানে এইভাবে তোমাকে একটা গ্রাফের মাধ্যমে করেছিলাম, এই রিভার যাচ্ছে, এখানটা আমি ব্যারেজ বা ওয়েট দিয়ে এখানটাকে বন্ধ করে দিলাম, দিয়ে জলটাকে এই দিকে আমি কি করলাম, এইভাবে ডাইভার্ট করলাম। তাহলে এইটাকে আমরা কি বলছিলাম, মেন ক্যানেল, তাই তো? তো আমি ধরো এইখান থেকে ধরো আমি জলটা ছাড়লাম 100 কিউবিক, 100 MQ জল ছাড়লাম, জল এখানে এসে আমার পৌঁছলো 30 MQ। কেন? মাঝখানে জলটা এভাবে শৃঙ্খল হলো, তার জন্য যত পরিমাণে জল ছাড়লাম তত পরিমাণে জল এসে পৌঁছলো না। 100 MQ জল ছাড়লাম, 30 MQ জল এসে পৌঁছলো। তো যত এমকিউ জল এসে পৌঁছলো মানে 30, আর ছেড়েছিলাম কত, 100, এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে আসবে 0.3, মানে কত, 30%। এই যে 30% এসে আমি কি বলছি, এফিসিয়েন্সি, কনভেনিয়েন্স এফিসিয়েন্সি। এটা একটা পার গেল, এই কনভেনিয়েন্স এফিসিয়েন্সি কেন। এরপরে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কি, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কি, আর সেটাকে আমরা কি বলি, এই এন এ এরকম ভাবে কিন্তু আমরা ডিনোট করি। মানে ওয়াটার স্টোর বাই রুট জোন, এই যে ওয়াটার স্টোর হলো কোথায়, রুট জোনে ওয়াটার স্টোর করছে, সেইটা বাই আমরা কি বলবো, ওয়াটার ডেলিভার দ্য আউটলেট, ডেলিভারি করতে হচ্ছে ফিল্ড বা আউটলেট থেকে যে জলটা আমরা আউটলেট থেকে রুট জোনে জলটা যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই তো? তাই হলো কিনা বলো। আর একটা আমরা পড়েছিলাম কি, স্টোরেজ এফিসিয়েন্সি, এটাকে আমরা এরকম এনএস বলে ডিনোট করছিলাম। সেটা কি, না রুট জোনে কতটা জলের দরকার, মানে ওয়াটার স্টোর ইন রুট জোন, রুট জোনে কতটা ওয়াটার স্টোর হচ্ছিল, এবং সেখান থেকে কি করেছিলাম, ওয়াটার রিকোয়ারমেন্ট অফ দ্য ইরিগেশন ওয়াটার, সেটাকে আমরা কি বলছিলাম, ওয়াটার এফিসিয়েন্সি, তাই না? মানে তোমার স্টোরেজ এফিসিয়েন্সি বলছিলাম। আর একটা আমরা বলেছিলাম কি, ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, যেটাকে আমরা ওই এনডি হিসেবে ডিনোট করছিলাম। সেটা আমরা কি সেটা এর কিছু ফর্মুলা আমরা পড়েছিলাম কি, এই এনডি, এনডি ইজ ইকুয়াল টু কি বলছিলাম, 1 মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাই না? স্মল ডি বলতে কি বুঝিয়েছিলাম, অ্যাভারেজ অফ তোমার অ্যাবসলিউট ডেভিয়েশন ফ্রম মিন,
আর তোমার ক্যাপিলারি যে ক্যাপিটাল ডি মানে কি বলছিলাম, মিন অফ ওয়াটার স্টোর অফ রুট জোন, তাই না? সেখান থেকে আমরা বের করে অ্যাভারেজ বের করে বের করেছিলাম। এই যে ছোট ডির অ্যাভারেজ বের করেছিলাম, বড় ডির অ্যাভারেজ বের করেছিলাম, দিয়ে সেই অ্যাভারেজ বের করার পর যে চারটে এইভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম এবিসিডি বলে, মানে চারটে কোণা যে চার দিয়ে ভাগ করে সেখান থেকে একটা ভ্যালু পেয়েছিলাম। সেই ভ্যালু থেকে যেটা আসবে যে এই ভ্যালুতে যোগ করলে আমরা কি পেয়েছিলাম, ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। ক্লাসটা একবার দেখে নিও। আবার এটাও বলেছিলাম সব জায়গায় যদি জল সমানভাবে থাকে তাহলে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি কত হবে, 1 হবে। কত হবে, 1, তাই না? সব জায়গায় যদি জল সমানভাবে থাকে তাহলে সেই ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে এখানটা আমাদের কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ। আগের ক্লাসটা দেখবে, 6 নম্বর ক্লাস দেখবে, এটা সম্পর্কে ডিটেইলসের সঙ্গে আমি বলেছি। শর্ট ফর্ম কিভাবে বলা হয়, লং ফর্ম কিভাবে বলা হয়, সব কিন্তু বলা রয়েছে। হুম, চলো এরপরে নেক্সট প্রশ্নতে যাব। প্রশ্ন কি বলছে, 13 নম্বর। The water utilizable by plants is available in soil mainly in the form of available soil বলে দিয়েছে। তাহলে বলো কি হবে, থিওরি করিয়ে দিয়েছি। স্যার বি হবে। বাকিরা উইল বি পয়েন্ট। আর এইখানটা জল অ্যাভেলেবেল ছিল, এটাকে আমরা কি বলছিলাম, ক্যাপিলারি ওয়াটার। এখানে গাছ জল নিতে পারছিল না, হাইড্রোস্কোপ ওয়াটার, তাই না? তাহলে কি হয়ে যাবে, অ্যাভেলেবেল বলে দিয়েছে মানে এই পার্টটা, তাহলে সেটাকে কি বলবো, ক্যাপিলারি ওয়াটার বলবো, তাই না? আর হাইড্রোস্কোপিক ওয়াটার হচ্ছে এটা। গ্র্যাভিটেশনাল তো বললাম থিওরিতে, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটাও পয়েন্ট বাদ যাবে না, যা করা হবে। যদি ধরে রাখতে পারো পরীক্ষা হলে অনেক কিছু বেনিফিট করবে। 14 নম্বর কি বলছে দেখো, the amount of irrigation water required to meet the evapotranspiration needs of the crop during its full growth is called। তাহলে আমাদেরকে জানতে হবে ইভাপোট্রান্সপিরেশন কি, কনজাম্পিং ইউজ কি, তাই তো? কনজাম্পিং ইউজ মানে আমরা কি বললাম, কনজাম্পিং ইউজ কে বলতে পারবে? একটু আগে এক্সপ্লেন করলাম, সুস্মিতা বলো। স্যার যেখানে ইনফিল্ট্রেশন আর আরেকটা কি ছিল, কনজাম্পিং ইউজ কি বলো, কনজাম্পিং ইউজ, কনজাম্পিং ইউজ মানে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন যেখানে একসাথে হচ্ছে সেটাই তো কনজারভেটিভ ইউজ। কনজাম্পিং ইউজ বলতে সহজ কথায় এই গাছটা রয়েছে, এই গাছটা জল শিকড়ের মাধ্যমে জলটা নেবে আর কি, বা নিতে পারছে, মানে যাকে ইভাপোট্রান্সপিরেশন বলছিলাম। ইভাপোট্রান্সপিরেশন মানে কি, এই পদ্ধতি কিছুটা বাষ্পীভূত হয় জল নিয়ে গাছ ইয়ে করছে, আবার পাতার মাধ্যমে কিছুটা বাষ্পীভূত হয় ইভাপোরেশন করছে। সোজা কথায় একটা গাছ বেড়ে ওঠার সময় যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন করে, সেই ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটাকে আমরা কনজাম্পিং ইউজ বলছি, তাই তো? আর যদি কনজাম্পিং তোমার ইভাপোরেশন লস আর ট্রান্সপিরেশন লস যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছিলাম, ইভাপো ট্রান্সপিরেশন, তাই তো? একটু আগে তাই তো আমরা পড়লাম, তাই কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে বলো কি হবে অ্যান্সার? বি হবে। হ্যাঁ, কনজারভেটিভ বি কি হবে। করে হবে, কনজাম্পিং ইরিগেশন রিকোয়ার্ড, তাই না? সি হবে। কনজাম্পিং ইরিগেশন রিকোয়ার্ড মানে কি বললাম, এই গাছটা ধরো বেড়ে ওঠার জন্য 200 লিটার জল লাগে, এই উদাহরণটা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিপাত হলো কত, 50 লিটার। তাহলে আমার অভাব কত হলো, 200 মাইনাস 50, মানে কত, 150 লিটার জলের দরকার। এইটাকে আমরা কি বলছিলাম, কনজাম্পিং ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটা তো তাই বলেছি।
ফুললি গ্রোথ হওয়ার জন্য যেটা লাগছে দরকার, যে নিড অফ দ্য ক্রপ ডিউরিং ইট ফুললি গ্রোথ। বোঝা গেছে কি কারণটা? তখন সেটাকে আমি কি বলছিলাম, কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, তাই না? তাহলে এই 150 লিটার জলটা আমার লাগছে কেন? এই ক্রপটা মানে এই গাছটা ফুললি গ্রোথ হওয়ার জন্য, তাই তো? বোঝা গেল কিনা বলো হবে? হ্যাঁ স্যার। এই দেখো, need of the crop during its fully growth, যে অ্যামাউন্ট অফ ইরিগেশন ওয়াটার দরকার রিকোয়ার্ড, সেটাকে আমি বলছি কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। তোমরা বলছো বি, বি হবে না এই জন্য কনজাম্পটিভ ইউজ মানে কি গাছ জলটাকে পান করতে পারছে, তাই না? আর নিড ইরিগেশন রিকোয়ারমেন্ট সেটা তো আলাদা জিনিস, মানে তোমার লসেস আসবে ওখানটায়। লসেস বলতে কি বলছিলাম, কনজাম্পটিভ ইউজ মাইনাস এ প্লাস লসেস, লস, এবং সেখান থেকে মাইনাস করতে হবে যে তোমার রেনফলটা, তাই তো? ইফেক্টিভ রেনফলটাকে মাইনাস করতে হবে, এটা হয়ে যাচ্ছে কি মানে নিড ইরিগেশন রিকোয়ারমেন্ট। বোঝা গেল কিনা বলো? রিপ্লাই করো বোঝা গেছে কিনা। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো এরপরে হচ্ছে 15 নম্বর। 15 নম্বর কি বলছে দেখো, উইথ দ্য increase in the quantity of water supply, the yield of most crop. বলো, একদম প্রথম, একদম প্রথম ক্লাসে করেছি, একদম প্রথম প্রশ্ন, মানে তোমার ফার্স্ট ক্লাস ইরিগেশনের। ইরিগেশনের ডেফিনেশন কেউ বলতে পারবে? ইরিগেশনের ডেফিনেশন, তাহলেই কোশ্চেনটা বোঝা যাবে, বলো। স্যার এ হবে। Increase হ্যাঁ? continuous. ইরিগেশনের ডেফিনেশন কি বলেছিলাম বলো, কেউ বলতে পারবে কিনা বলো। Most crops. ইরিগেশন কাকে বলবো? স্যার ম্যাক্সিমাম ইল্ড হবে, আর্টিফিশিয়াল হবে, থ্রু আউট দ্য ক্রপ পিরিয়ড হবে। এই গ্রাফটা দেখিয়েছিলাম, তাই তো? মানে কি হ্যাঁ। আর্টিফিশিয়ালি হবে, মানে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হওয়ার জন্য আমরা কি করছিলাম, জলটা প্রোভাইড করছি, নদী থেকে হোক আমরা ক্যানেলের মাধ্যমে জল নিয়ে জমিতে প্রোভাইড করছি। মানে কি ন্যাচারালি বলতে পারছি না, আর্টিফিশিয়ালি, 1 নম্বরে আর্টিফিশিয়ালি আমরা জল প্রোভাইড করছি। আর কি এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এতে কিন্তু আর জলের লেভেলটা যাচ্ছে না, মানে এই ম্যাক্সিমাম পয়েন্ট এমন একটা পয়েন্ট, যে এই ম্যাক্সিমাম পয়েন্টে আমরা যদি জলটা দিই তাহলে কিন্তু এখানটা আমাদেরকে, এইখানটায় ম্যাক্সিমাম পয়েন্টে যদি আমরা জলটা দিই তাহলে ম্যাক্সিমাম ইল্ড আমরা পাবো। মানে এই ম্যাক্সিমাম জলটা এই লেভেল যদি দিই তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মানে সর্বাধিক ফসল কিন্তু ফলন করতে পারবো, মানে ম্যাক্সিমাম ইল্ড অফ ক্রপ। আর কি বলেছিলাম, থ্রুআউট দ্য বেস পিরিয়ড, যতদিন দরকার ততদিন জলটা আমরা দিতে পারছি, সেটাকে বলছিলাম ইরিগেশন, তাই তো? আর এর এইদিকে কি পয়েন্ট বলছিলাম, ইল্ড বলছিলাম, আর এইদিকে কি বলছিলাম, অপটিমাম, কি Most. অপটিমাম ওয়াটার বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার, মানে একটা গাছকে বেড়ে ওঠার জন্য যতটা জল লাগবে সেটাকে আমরা কি বলছি, অপটিমাম ওয়াটার, তাই তো? আবার এর চেয়ে যদি বেশি যদি জল দেওয়া হয় তাহলে গাছের গোড়া কি হয়ে যাবে, পচে যাবে, তাহলে ফলন হবে না। তাহলে ম্যাক্সিমাম এমন একটা অ্যামাউন্টের জল আমাকে দিতে হবে যারটার জন্য আমরা কি করছি, ম্যাক্সিমাম ফসল ফলন করতে পারছি, সেটাকেই বলছিলাম ইরিগেশন। বলো, এই এই গ্রাফটা থেকে এখানটায় রয়েছে কি বলছে দেখো, ইনক্রিজ কন্টিনিউয়াসলি ইনক্রিজ করার জন্য কিন্তু আমরা করি না, আমরা এমন একটা পোর্শন দেবো যেখানে বেশি ফলন পাবো, ডিক্রিজ তো হবে না। ইনক্রিজ আপ টু সার্টেন লিমিট এন্ড দেন ডিক্রিজ, না এটা হবে না। তাহলে ইনক্রিজ আপ টু সার্টেন লিমিট দেন ডিক্রিজ, আমাদের এটা হয়ে যাবে। এটা বলেছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হবে না কিন্তু ডিক্রিজ হবে। দেখো একটা অ্যামাউন্ট পর্যন্ত বাড়ছে তারপর আবার কমছে, এর মানে দেখো এটাকে তোমাকে আর একবার ভালো করে এখানটায় বুঝিয়ে দিচ্ছি কেন বললাম ব্যাপারটা। দেখো এই রয়েছে গ্রাফ এইরকম, তো এইটা ম্যাক্সিমাম পয়েন্ট, এইখানটা এমন একটা জল দিলাম যেখানে আমরা ম্যাক্সিমাম ফসল ফলন করতে পারলাম।
এর চেয়ে যদি আমি এই লেভেলে জল দিলাম মানে কি কম দিচ্ছি, কম দেওয়া মানে কি কম ফসল আমরা পাচ্ছি। আবার এর চেয়ে যদি বেশি জল দিই তাহলে দেখো এই লেভেল ধরে এলো, তাহলে এখানে দেখো আবার কম ফসল পাচ্ছি। মানে কম দিলেও কম, জল যদি কম দিই তাহলে ফসল কম পাচ্ছি, জল যদি বেশি দিই তাহলেও ফসল কম পাচ্ছি। কিন্তু আমাকে এই মিড পয়েন্টে ম্যাক্সিমাম এমন একটা অ্যামাউন্টে জল দিতে হবে যেটার জন্য আমরা কি করছি ম্যাক্সিমাম ফসল ফলন করতে পারি। তাহলে ইনক্রিজ আপ টু সার্টেন লিমিট, একটা লিমিট পর্যন্ত আমরা ইনক্রিজ করছি, দেন ডিক্রিজ, তারপরে কিন্তু কমিয়ে দিচ্ছি, তাই না? তাহলে ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। চলো এরপর বলো তো এটা কি হয়ে যাবে। নিড ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ ইজ রিকোয়ার্ড। এবার মনে রাখবে 15 নম্বর পর্যন্ত ইরিগেশনের প্রশ্ন করলাম, এরপরে আবার থিওরি করাবো, আবার এমসিকিউ গুলো করাবো। তাহলে কি হবে, থিওরির সাথে সাথে তোমাদের বুকটাও কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলো এগুলো আলাদা বই থেকে, এগুলো আলাদা প্রশ্ন, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিউ। এগুলো অলরেডি এসছে পরীক্ষায়। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ ইজ ইকুয়াল টু কনজাম্পটিং ইউজ হবে না, মাইনাস এফিসিয়েন্সি সেটাও হবে না, কনজাম্পটিং ইউজ মাইনাস এফিসিয়েন্সি রেনফল প্লাস লিচিং, তাহলে কি হবে সি হবে, তাই তো? সি হবে। কি হবে বোঝা গেছে বাকিরা? এই তো সোজা কথা ভাই, সি ইউ প্লাস লস মাইনাস আর সেটা এইটা কি ইফেক্টিভ রেনফল, এই তো লসেস এর মধ্যে কি কি আসছিল, ইভাপোরেশন, পার্কুলেশন, রিচিং, এই তো সেটাকে আমরা কি বলছিলাম কনজাম্পটিং ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল প্লাস রিচিং বা আদার রিকোয়ারমেন্ট। আদার বলতে কি রিচিং বলতে পারে, পার্কুলেশন বলতে পারে, ইভাপোরেশন বলতে পারে, তিনটে লসের মধ্যে আসে, সেটাকে আমরা কি বলছিলাম নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট। হলো এরপর হচ্ছে তোমার ইফেক্টিভ রেনফল ফর ক্রপ ইচ, ইফেক্টিভ রেনফল ফর ক্রপ ইচ কি হয়ে যাবে টোটাল রেনফল মাইনাস টোটাল রান অফ, তাই তো? তাহলে সি হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে এগুলো ইজি ইজি প্রশ্ন, যা থিওরি করেছে ওর মধ্যে থেকে সব প্রশ্নগুলো রয়েছে। কনজাম্পটিং ইউজ অফ এ ক্রপ ডিউরিং গ্রোথ ইজ দ্য অ্যামাউন্ট অফ, বলা কি হবে ইন্টারসেপ্টিং, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন সবগুলো দরকার একটা গাছ বেড়ে ওঠার জন্য, তাই তো? all of these তিনটেই কিন্তু আমি বলেছিলাম, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন আর ইন্টারসেপ্টিং। এটাকে আমরা একসাথে কি বলি ইভাপো ট্রান্সপিরেশন। কি ইভাপো ট্রান্সপিরেশন মানে কনজাম্পটিং ইউজ, কনজাম্পটিং ইউজ কে কি বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন ইউজ। তো ইভাপো ট্রান্সপিরেশন এর মধ্যে কি আছে ইভাপোরেশন, ট্রান্সপিরেশন আর একটা এই যে ইন্টারসেপ্টিং, তাই না? তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো যে থিওরি বলছি, যে কথা ওয়াল আমি থিওরিতে বলে গেছি সেগুলো থেকে খুঁটিনাটি কিন্তু এইসব প্রশ্নগুলো। তো তোমাদের ওইভাবে ভিড় যদি না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তুমি ধরতেই পারবে না। অনেকে হয়তো ইভাপো ট্রান্সপিরেশন মানে তোমার ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন এই দুটো জানে, কিন্তু এই যে ইন্টারসেপ্টিং এই পয়েন্টটা কিন্তু ছেড়ে চলে আসবে, তখন কনফিউজ। ঠিক আছে, তখন হয়তো ও এই এ মেরে দেবে কি ইভাপোরেশন মেরে দেবে, কিন্তু না আমাদের কি হয়ে যাবে ডি হবে কারেক্ট অ্যান্সার। তিনটেই থাকতে হবে, তখন তাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন বলবো। আর এই ইভাপো ট্রান্সপিরেশন ইউজ মানে কি কনজাম্পটিং ইউজ। বোঝা গেছে কিনা বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝা গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলো। ইউজফুল সয়েল ময়েশ্চার ফর প্ল্যান্ট গ্রোথ ইজ ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার। হাইড্রোস্কোপিক ওয়াটার মানে কি বলো? যে জলটা গাছ নিতে পারে না, আর ক্যাপিলারি মানে যে জলটা গাছ নিতে পারে শিকড়ের মাধ্যমে, সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। চলো এরপরে বলো এটা, the amount of water contained remain in a unit volume of soil after downward gravity drainage has caused is called, তাকে কি বলা হয় ডাউনের দিকে চলে যাচ্ছে তাকে আমরা ফিল্ড ক্যাপাসিটি বলবো। মানে এই যে গ্রাফটা বলেছিলাম এই পয়েন্টটাকে কি বলা হয় ফিল্ড ক্যাপাসিটি। এখানটা এখানে জল অ্যাভেলেবেল ছিল, এটা মানে ওয়েটিং পয়েন্ট, এটা ক্যাপিলারি ওয়াটার, এটা হচ্ছে হাইড্রোস্কোপিক ওয়াটার। এই পয়েন্টটাকে কি বলা হয়
ফিল্ড ক্যাপাসিটি, তাই না? তাহলে কি হয়ে যাবে ফিল্ড ক্যাপাসিটি। দেখো এটা বলো ইরিগেশন ওয়াটার হ্যাজ টু বি সাপ্লাইড টু দ্য ক্রপ when the moisture level, ফিল্ড ক্যাপাসিটি, তাই না? moisture level মানে ফিল্ড ক্যাপাসিটি, all below the field capacity, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা লাস্ট প্রশ্ন বলো the state of the soil when plant fail to extract sufficient water for their requirement is, বলো। ফেল করে যাচ্ছে, জল নিতে পারছে না, এই গ্রাফ ছিল, মাঝখানে একটা লেয়ার ছিল ক্যাপিলারি ওয়াটার, হাইড্রোস্কোপ ওয়াটার, এটা কি ফিল্ড ক্যাপাসিটি, এইটা রয়েছে আমাদের একটা লেয়ার যেটাকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলছি। এখান থেকে গাছ উপরের মাধ্যমে জলটাকে উপরে টানতে পারলো, কিন্তু এর থেকে নিচে জলটা আসতে পারলো না, কারণ এখানটা লেয়ার রয়েছে যেটাকে আমরা পার্মানেন্ট উইল্টিং বলছিলাম। এর মানে কি এখান থেকে নিচে আসতে পারলো না, মানে এই জায়গাটা ফেল করে গেল, কি করলো ফেল করলো, করা মানে কি হয়ে যাবে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। বাকিটা বোঝা গেছে কিনা বলো। এইভাবে পুরো ডায়াগ্রাম এই সব পয়েন্ট, ক্যাপিলারি ওয়াটার, হাইড্রোস্কোপিক ওয়াটার, পার্মানেন্ট ওয়েল্টিং পয়েন্ট, তারপর তোমার ফিল্ড ক্যাপাসিটি, অ্যাভেলেবল ময়েশ্চার, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার, মানে এইখানটা থাকবে এটা হচ্ছে অ্যাভেলেবল, এটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার, এরকম পুরো মাথায় পুরো গেঁথে থাকবে, তবেই তো তুমি প্রশ্ন থেকে ফট করে অ্যান্সার গুলো ধরতে পারবে, তাই না? এইভাবে পড়াশোনা করতে হবে। তো মোটামুটি আজকে এইখানটাই শেষ করবো, ঠিক আছে? নেক্সট পার্টে আবার কিছু থিওরি কিছু এমসিকিউ। হ্যাঁ আজকে যেটা তোমাদেরকে বলবো, দুটো ডেট ফিক্স, ওই দুটো ডেটে আমরা লাইভ ক্লাস গুলো করবো, ঠিক আছে? কি কি ডেট না, একটা হচ্ছে তোমার মঙ্গলবার, একদম বাংলায় লিখে দিচ্ছি মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, হচ্ছে শুক্রবার, ঠিক আছে? মঙ্গলবার একটা শুক্রবার, এই দুটো ডেট ফিক্স। কটা থিওরি সাবজেক্ট, সঙ্গে সঙ্গে দুটো আমাদেরকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। মঙ্গলবার শুক্রবার, ঠিক আছে? মাঝখানে দুদিন গ্যাপ থাকছে, ওই দুদিন আমি রেডি করে নেবো, মনে থাকবে তো? মঙ্গলবার আর শুক্রবার এই দুটো ডেটে কিন্তু লাইভ ক্লাস হবে, দুপুর 2টো থেকে 4টে, রেকর্ডিং অ্যাভেলেবেল, এই নেটও কিন্তু ওখানটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আজকে এইখানটায় থাক, নেক্সট ক্লাসে আবার শুরু করবো, ঠিক আছে? আর হ্যাঁ আজকে প্রত্যেকেই কিন্তু রাত 9টার সময় 9 PM থেকে মক টেস্ট 5, মক টেস্ট নম্বর 5 নম্বর মক টেস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? বেশি সময় না, 20 মিনিটের মধ্যে 10টা প্রশ্ন সেট করেছি, সব সাবজেক্ট, বিএমসি থেকে রয়েছে, আরসিসি থেকে রয়েছে, স্টিল থেকে রয়েছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে রয়েছে, সার্ভে থেকে রয়েছে, ইরিগেশন থেকে রয়েছে। দেখো এখান থেকে যদি মিক্স যদি করাই তোমাদের অনেকটাই বারবার প্রশ্নগুলো দেখা হয়ে যাবে, তখন পরীক্ষা হলে কিন্তু সুবিধা হবে। মক টেস্ট গুলো কিন্তু অ্যাটেন্ড করো, কারণ মক টেস্ট ওই সময়ের মধ্যে তোমরা স্ক্রিনশটটাও নিয়ে নেবে, কিন্তু পরে কিন্তু আর দেখতে পাবে না, এবং সাবমিট করার পরে পরে তোমরা ওখান থেকে কত মার্কস পাচ্ছ সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, কোনটা ভুল কোনটা ঠিক করেছো সেটাও তোমরা কারেক্ট অ্যান্সার গুলো ওখান থেকে দেখতে পেয়ে যাবে, নিজেদের স্কোর দেখতে পেয়ে যাবে। এজ পার পিএসসি রুলস, যেটা আছে নেগেটিভ মার্ক 2.765, ঠিক আছে? মানে একটা প্রশ্ন ভুল করলে সেই হিসেবে নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে হেভিটেশন করো, হ্যাঁ, আর মক টেস্টটা করো, অ্যাটেন্ড করো, ঠিক আছে? রাত 9টার সময়। তোমরা কোথা থেকে মক টেস্টটা দিব আর কি, মানে কোশ্চেন গুলো কোথায়, হ্যাঁ মক টেস্ট দেওয়ার কোশ্চেন গুলো পাবো কোথায়? এটা মক টেস্ট দেওয়ার কোশ্চেন গুলো বললেন না 9টা থেকে আর কি, তো ওটা কি এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে না আপনি দিয়ে দিবেন গ্রুপে? তোমাদেরকে তো এক্সেস দিয়েছিল না, 3টে এক্সেস তোমরা পেয়েছো, ইরিগেশন আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আর মক টেস্ট, 3টে প্রত্যেকেই তো 3টে করে আমি দিয়েছি। তো মক টেস্টে যাবে, মক টেস্টে গেলেই সেখানে দেখবে 4টে হয়ে গেছে, 5 নম্বর মক টেস্টটা রয়েছে, তো সেটা 9টার সময় ওপেন হয়ে যাবে, 20 মিনিট ওপেন থাকবে, তারপরে অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকেই কিন্তু দাও, আমি গ্রুপে অ্যালার্ট করে দেবো 9টা বাজার আগেই, 5 মিনিট কি 10 মিনিট আগেই অ্যালার্ট করে দেবো গ্রুপে। আর কারো যদি কোথাও কিছু প্রবলেম থাকে তোমরা গ্রুপে ডিসকাশন করো, পার্সোনালি আমাকে পাঠাও না, তাহলে কি হয় গ্রুপে পড়লে বাকি যে আরো 14-15 জন রয়েছে তারাও শিখতে পারবে, বা তারা যদি জানে তাহলে আমার আগে ওরাই আমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দেবে, ঠিক আছে?
যেগুলো করাচ্ছি ওইগুলো মন দিয়ে করো, দেখবে পরীক্ষা হলেই অনেক বেনিফিট পাবে। এদিক সেদিক না লাফিয়ে যেগুলো করিয়ে যাচ্ছি ওইগুলো মন দিয়ে শুধু করে যাও, বিশ্বাসের মতো, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে সুস্মিতা, তোমার আজকের ক্লাসটা কিরকম লাগলো, ক্লিয়ার কি? সুস্মিতা, আজকের ক্লাসটা তোমার কিরকম লাগলো? ফার্স্ট ক্লাস, তোমার তো আজকে ফার্স্ট ক্লাস, তাই না? ঠিকঠাক হয়েছে, সে বুঝতে বিমল, পেরেছি সবকিছু। ঠিক আছে ঠিক আছে। বিমল স্যার আমার কাছে ভালো লাগছে। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বুঝে গেছি। দীপঙ্কর, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অভিজিৎ, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে চলো। রামকৃষ্ণ, ঠিক আছে চলো, আজকে তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার শুরু করবো, 8 নম্বর ক্লাস। ঠিক আছে চলো, থ্যাংক ইউ।